ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ঘুষের বিনিময়ে 2009 সালে 190 জন সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি পান। 1971 সালে যাদের বয়স 2-3 বছর ছিল এমন অনেকেরই চাকরি হয়েছে। বয়স সীমার শেষ পর্যন্ত চাকরি করে গেছেন, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন এই ভুয়া মুক্তিযোদ্ধারা। এখনো অনেকে আছেন বহাল তবিয়তে। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় যারা যে মায়েরা সন্তান পেটে লইয়াও দৌড়দৌড়ি করছে তারাও সুবিধা পাইছে। আপনি কি হিসাবে ছিলেন মুজিবনগর সরকারে? এইটা ভাই আমি কাগজ না দেখলে আমি বলতে পারবো না, না আমার মনে নেই। এই ব্যক্তির নাম কাজী নজরুল ইসলাম, একজন সাব রেজিস্ট্রার। চাকরির পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাননি, চাকরি পেয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ। আচ্ছা বলেন। তিনি নাকি 1971 সালে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন, যদিও তখন তার বয়স ছিল মাত্র 3 বছর 11 মাস। আপনারা তো আমার কিছু বলেননি, আগের থেকে বলবেন না যে আপনি প্রিপারেশন নিয়ে আসেন, আমরা আসবো। মুজিবনগর কর্মচারী কোটায় সাব রেজিস্ট্রার হিসেবে আত্মীকরণ হয়েছে তার। শুধু তো কর্মচারী নয়, এই বয়সেই তিনি নাকি ভারতের কুচবিহার চৌধুরীহাট ক্যাম্পে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণও নিয়েছেন। 71-এর ক্যামেরার সামনে কাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান তার কিছুই মনে নেই। আমাদের ক্যাম্প তো ছিল ভারতে। ভারতে কোথায় আমি তো বললাম যে আপনার কাগজ না দেখে আমি আপনারা বলতে পারবো না। না আমি এত কিছু বলতে পারবো না। এত বড় একটা মহান বিষয়ের সাথে আপনি ইনভলভ ছিলেন, আপনার এটা মনে থাকার কথা? আমি ধরেন মনে করেন আমার মনে নাই, মনে নাই, তারপরেও কর্তৃপক্ষ আমার নিয়োগ দিছে, এটা হ্যাগো লাগে বোঝেন যে আমার। এখন মুক্তিযুদ্ধের সময়ের কোনো স্মৃতি মনে করতে না পারলেও এই পরিচয় ব্যবহার করেই নিজের 42 বছর বয়সে সাব রেজিস্ট্রারের মতো লোভনীয় চাকরি বাগিয়েছেন। শুধু কাজী নজরুল ইসলাম নয়, তার মতো আরও 190 জন মুজিবনগর কর্মচারী হিসেবে 2009 সালে সাব রেজিস্ট্রার পদে চাকরি পায়, যার মধ্যে 21 জনের বয়স 1971 সালের 26শে মার্চ 5 বছরেরও কম, 90 জনের বয়স 10 বছরের কম, 70 জনের বয়স 15 বছরের কম। এই বয়সেই নাকি তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে বিভিন্ন যুব শিবিরে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে ইনফরমার হিসেবে কাজ করেছে বলে দাবি করছেন 136 জন, ক্যাম্প সহকারী হিসেবে 15 জন, নার্স হিসেবে কাজ করেছেন নাকি 15 জন, গোয়েন্দাগিরিও করেছেন 2 জন, এমনকি 10 জন পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক প্রবক্তা হিসেবে কাজ করেছেন বলে দাবি করছেন। মুজিবনগরের কয়েকজন সাব রেজিস্ট্রার লইয়া আমরা মাথা ব্যথা। এটা যে সিভিল এভিয়েশন আছে, ইনকাম ট্যাক্স আছে, কাস্টমসে আছে, এর তো একটা রিপোর্টও আপনারা দেন না। শুধু সাব রেজিস্ট্রার কয়জন লইয়া আপনারা খুব জ্বালা। মুজিবনগর কর্মচারী হিসেবে 190 জনকে সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণের বিষয়ে 2010 সালে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ধরা পড়ে যে তাদের কেউই মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর কর্মচারী ছিলেন না। তদন্ত কমিটির কাছে অনেক সাব রেজিস্ট্রারই স্বীকার করেছেন যে তারা মুজিবনগর সরকারের কর্মচারী নন। তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের এক পিয়নের মাধ্যমে নিজের নাম তালিকাভুক্ত করেছেন এবং এই চাকরি পেতে কেউ 2009 সালেই 5 থেকে 10 লাখ টাকা খরচ করেছেন, এমন তথ্য উঠে আসে তদন্ত প্রতিবেদনে। তখন আপনি বলেছেন যে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন পিয়নের মাধ্যমে আপনি কাগজ করেছেন। একটা যাই কিছু বলি, যাই কিছু হই, সবকিছুই মীমাংসিত এবং সবকিছুই পরীক্ষিত। কোর্টের আদেশ সবকিছু মিলিয়ে পরে উল্লেখ নিষ্পত্তি হয়েছে। মুজিবনগর সরকারের কোথায় কাজ করেছেন, কি পদে কাজ করেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এত কিছু বলবো না, অনেক শেষ করছি, এখন আর আমি কিছু বলবো না। মুক্তিযুদ্ধের সময় যারা যে মায়েরা সন্তান পেটে লইয়াও দৌড়দৌড়ি করছে তারাও সুবিধা পাইছে। আমি ওই সুবিধা না, আমার বয়স তখন 4 বছর। শুধু আমি না, 190 জন মুজিবনগরে। কাজী নজরুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল ও খেপুপাড়ার সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। নজরুল ইসলামের মুক্তিযুদ্ধকালীন পরিচয় সম্পর্কে এলাকার মানুষ কি জানে তা জানতে বরিশালের আগুলঝাড়ায় 71 অনুসন্ধান।
এই সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের বাড়ি কোনটা? আর বাড়ি ব্রিজের হাতের বাম সাইড। বারোপাইকা গ্রামের কাজীবাড়ি। এই অট্টালিকার মালিক কথিত মুক্তিযোদ্ধা সাব রেজিস্ট্রার নজরুল ইসলাম। সাব রেজিস্ট্রার পদে চাকরি পাওয়ার পর দুহাতে টাকা কামিয়েছেন কাজী নজরুল ইসলাম, গড়েছেন অঢেল সম্পদ। শুধু যে আলিশান প্রাসাদ গড়েছেন তা নয়, বারোপাইকা গ্রামের নূর শিশু পার্ক, নূর মৎস্য খামারের মালিক সাব রেজিস্ট্রার নজরুল ইসলাম। উনি এখানে বর্তমানে এখন অনেক জায়গায় ক্রয় করছে, সেই হিসেবে তার ইচ্ছা হচ্ছে একটা পার্ক তৈরি করবে। এখান থেকে বার্ষিক আয় প্রায় $1.5 কোটি টাকা। মূলত হলো মাছ, মুরগি আর গরু। কেমন ইনকাম হয় মাসে বা যদি হিসাব করি বছরে? বছরে তো অনেক টাকা হয়। সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের অঢেল সম্পত্তির একটি উদাহরণ এটি, যেখানে প্রায় 7 একর জমিতে মৎস্য খামার, মুরগির খামার এবং শিশু পার্ক নির্মাণ করেছেন। না জানি নামে বেনামে আরও কত সম্পদ গড়েছেন তিনি। বাড়িতে গিয়ে দেখা হলো নজরুল ইসলামের ছোট ভাই শহীদুল কাজীর সাথে। জানতে চাই তার ভাইয়ের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে। আমি তো ছোট, যে সময় যে আমলে এখন যদি ওইসব কথা আমাকে বলে, আমরা তো এইসব অভ্যস্ত নয়। তার মূল কথা ভাই, যারা জানে তাদের কাছে বলাই ভালো। কাজীবাড়ির বয়োজ্যেষ্ঠের কাছে জানতে চাই নজরুল ইসলাম কিভাবে মুজিবনগর কর্মচারী হলেন। মুজিবনগর কোথায় কিভাবে কি ঢুকছে না ঢুকছে এইটা আমার জানিও না, আমি বলতে পারবো। সহযোগিতা বাড়িতে যখন ছিল তখন তো করছে অবশ্যই। কিভাবে করেছে? মনে করেন এক বদ্ধ পানি আগে দিলে তো দিছে। বলে ওনার যে ফ্যাসিলিটিটা পেলো, এটা কি যথার্থ হয়েছে কিনা আপনি কি মনে করেন? এই প্রশ্ন তো আমার কাছে করা কঠিন প্রশ্ন। যদি যথার্থ না হবে তো তৎকালীন যে চোরেরা ছিল, এই চোরেরা চাকরি দিল কেন? এই আওয়ামী লীগের পতনটা তো এই জন্যই হয়েছে। বারোপাইকা গ্রামের আরও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা হলো আমাদের। মুজিবনগরে চাকরি করার মতো তো বয়সটা তখন তার প্রপার এজ হয় নাই, সে মিসিউট ছিল দ্যাট টাইম। কাজে এ ব্যাপারে এখন কিভাবে সে চাকরি নিচ্ছে সেটা পরবর্তী সরকারের সাথে সে লিয়াজো করে যে কোনোভাবে হোক, অর্থ মাধ্যমে হোক, যেভাবে হোক, পদস্থ যারা ছিল তাদের সাথে হয়তো তার সুসম্পর্ক ছিল, তাদের মাধ্যমে হতে পারে। আমরা রিট করছি, সেই রিটে হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে, সব কিছু মিলিয়ে তারপরে তারা 8 বছর পরে বকেয়া বেতন সহ আবার নিয়োগ দিছে, কর্তৃপক্ষ দিছে। আমরা আবার পুনরায় চাকরি করতেছি। আমি কিভাবে পাইছি? আমি কোনো না আপনি যত কথা বাইর করতে চান, আমি তো একদম ফেস টু ফেস বলতেছি। এত মানে এই প্যারা, এই চাকরি নিয়ে কি পাপ করছিলেন নাকি আমি জানি না। পাপ করেছেন কিনা সেটা তো সৃষ্টিকর্তাই বলতে পারবেন, কিন্তু জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ তো পাওয়াই গেল। তদন্ত প্রতিবেদনে নজরুল ইসলাম সহ 190 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হলেও বহাল তবিয়তেই অনেকে চাকরি জীবন শেষ করে গেছেন। আবার নজরুল ইসলামের মতো অনেকেই এখনও চাকরিতে নিয়মিত থেকে সম্পদের পাহাড়কে বাড়িয়ে চলেছেন। পটুয়াখালীর বাউফল আর খেপুপাড়া এই 2 রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছেন সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম। যত দলিল তত টাকা। মুক্তিযুদ্ধে ঠিক কী অবদানের জন্য মাত্র 3 বছর 11 মাস বয়সে মুজিবনগর সরকারের কর্মচারী হয়েছেন, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন তিনি টাকার বিনিময়ে হয়েছেন। মুজিবনগর কোটায় চাকরি পাওয়া 190 জন সাব রেজিস্ট্রারের সবারই অপকথা একই রকম। সবুজ মাহমুদ, 71, পটুয়াখালী। দর্শক, আমাদের আজকের আলোচনা এই ইস্যুতেই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, যার প্রতিবেদন আমরা দেখছিলাম। স্বাগত সংবাদ যোগে। আমি আলোচনায় যাবার আগে আসলে সহকর্মী সবুজ মাহমুদের সাথে একটু আলোচনা করে নিতে চাই একটা বিষয়, যে সবুজ প্রতিবেদনে সবিস্তারে আপনি তুলে ধরেছেন বিষয়গুলো। একটু জেনে নিতে চাই কোন কোন সূত্র ধরে আপনি অনুসন্ধানের কেন্দ্র পর্যন্ত গিয়েছেন, কি কি পয়েন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রতিবেদন তৈরির ক্ষেত্রে। আমি এই বিষয়টি নিয়ে কাজ করছি প্রায় অনেক বছর ধরে। আমি গোয়া মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এর আগেও আমি অনেকগুলো দেখি। তো আমি যখন গোয়া মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রিপোর্ট গুলো তৈরি করি, তখন আমাদের
বিভিন্ন সোর্স আমাকে জানায় যে মুজিবনগর সরকারের ভুয়া কর্মচারী সেজে অনেকেই সাব রেজিস্ট্রার হয়েছে, কিন্তু আমার কাছে এই বিষয়ে আসলে পরিপূর্ণ কোনো তথ্য বা ফাইল আসছিল না। তখন আমি ওই ফাইলটি অপেক্ষা করছিলাম যে পরিপূর্ণ যে প্রতিবেদনটি আছে তাদের তথ্যটা আমাকে দেওয়ার জন্য। পরবর্তীতে আমি অনেক আমি তথ্যগুলো পাই এবং আমাদের এক সহকর্মী যিনি আমাদের সাথে আছেন সুশান্ত কুমার সিনহা, উনি আমাকে সাহায্য করেন যে এই ফাইলটি পাওয়ার জন্য। এবং আমি এই তথ্যগুলো পাওয়ার পরে প্রত্যেকটি সাব রেজিস্ট্রারকে যখন খোঁজ নেই জানতে পারি যে তারা অধিকাংশই এই 190 জন সাব রেজিস্ট্রার মধ্যে অধিকাংশ সাব রেজিস্ট্রার ইতিমধ্যে অবসরে চলে গেছেন এবং 5 আগস্টের পরে তাদের অবসরে যাওয়ার সংখ্যাটা বেশি। কিন্তু মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে তাদের চাকরির বয়স আরো 1 বছর বাড়ানোর কথা ছিল, কিন্তু অনেকেই সেই যে 1 বছর বৃদ্ধি হওয়ার যে সুযোগটা সেটা নেয়নি। কারণ 5 আগস্টের পরে যেহেতু পট পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, হয়তোবা তারা এই সুযোগটা নিলে তারা হয়তোবা আরো ভবিষ্যতে বিপদে পড়তে পারে, সেজন্য তাড়াহুড়া করে তারা অনেকে অবসর চলে গেছেন। সে অবসরে চলে যাওয়ার ছাড়াও আরো কিছু সাব রেজিস্ট্রার আমি খোঁজ পাই যারা হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত আছেন। তার মধ্যে আমার প্রথম পর্বে যিনি ছিলেন মোহাম্মদ ফারুক এবং দ্বিতীয় পর্বে কাজী নজরুল ইসলাম, ওনারা একজন ছিল মুক্তিযুদ্ধের সময় 26শে মার্চ, তাদের বয়স ছিল হচ্ছে 2.5 বছর। আর কাজী নজরুল ইসলাম যার প্রতিবেদন আজকে আমরা দেখলাম তার বয়স ছিল 2 বছর 11 মাস। তো আমরা যখন এই মুজিবনগর কর্মচারী কোটায় যারা চাকরি পেয়েছে সেই সব সাব রেজিস্ট্রারের কাছে যাই, তারা ওই মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের অবদানটা কি ছিল বা কি করেছে তারা সেই বিষয়ে আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। এবং তারা যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা আসলে কোন পদে ছিলেন, কি করেছেন, কার সাথে যুদ্ধ করেন, যুদ্ধকালীন সময়ে আপনাদের প্রশিক্ষণ কোথায় হয়েছে, সেই ধরনের কোনো তথ্য তারা আমাদেরকে দিতে পারেনি। বরঞ্চ আমাদেরকে তারা বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করেছেন যেন আমরা প্রতিবেদনটা না করি। কিন্তু আমাদেরকে অনেকে কাজী নজরুল ইসলাম যেমন হচ্ছে যে দম্ভের নিয়ে কথা বলছিল যে আমাকে চাকরি থেকে ছেড়ে দেন বা আমার চাকরি চলে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আসলে তারা এই পদে থেকে এই দুর্নীতি করে এত পরিমাণ টাকা পয়সা কামিয়েছে, তারা আসলে এখন চাকরি চলে যাওয়ার সেই ভয়টাও তাদের মধ্যে নেই। তো এইভাবে আমি যতটুকু জেনেছি যে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মচারীর মাধ্যমে টাকা পয়সা দিয়ে তাদেরকে এই ভুয়া তালিকাভুক্ত করা হয়েছে এবং তালিকাভুক্ত করে সেই তালিকা নিয়ে আবার হাইকোর্টের মাধ্যমে তারা মামলা করেছে এবং মামলা করে চাকরিটা নিয়েছে। আসলে মন্ত্রণালয়ের যোগসাজশেই আইন মন্ত্রণালয় এবং সংস্থাপন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাদের যোগসাজশে কিন্তু এই চাকরিগুলো তারা পেয়েছে এবং সবাই টাকা পয়সা দিয়ে কিন্তু এই চাকরিগুলোকে তারা নিয়েছে। এবং তৎকালীন 2010 সালে যখন তাদের বয়সটা নিয়ে প্রশ্ন উঠছিল তখনকার যে আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি এই বিষয়গুলো বিস্তারিত প্রমাণ পায়, কিন্তু তদন্ত কমিটি তাদেরকে সুপারিশ করে যে যেন তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেহেতু তারা জালিয়াতি করে এই চাকরিটা পেয়েছে যেন তারা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। তারা আবার পুনরায় হাইকোর্টে রিট করেছে এবং রিট পুরো দুর্ভাগ্যজনক ভাবে তাদের পক্ষ গিয়েছে এবং আমরা দেখেছি যে তারা অনেকে স্বীকার করেছে আমাদের কাছে যে আসলে, এবং তদন্ত কমিটির কাছেও স্বীকার করেছে যে আসলে তারা ওই সময় 71 সালে তারা কোনো ধরনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং টাকার বিনিময়ে তারা এই কাগজপত্রগুলো করেছে এবং এই চাকরিটি পেয়েছে। কিন্তু যারা স্বীকার করেছে তারাও কিন্তু তাদের কোনো শাস্তি পেতে হয়নি। তারা কিন্তু শেষ বয়স পর্যন্ত অবসরে গিয়ে এখনো তাদের অবসরের ভাতা পাচ্ছেন এবং যেই সময়টুকু তারা সাসপেন্ড ছিলেন সেই সাসপেন্ডের সময়টুকু তারা পূর্ণ বেতন আদি পেয়েছেন। এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক। আমি আশা করবো এখন যারা কর্মকর্তা যারা আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা যেন এই বিষয়টা খতিয়ে রেখে যারা অবসরে গেছেন তাদেরকে যেন আইনের আওতায় বা বিচারের আওতায় আনে। অদিতি। সবুজ, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানলাম এবং আপনার প্রতিবেদনেও আসলে বিস্তারিত উঠে এসেছে এই বিষয়গুলো, নিশ্চয়ই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার মতোই বিষয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং এরপর আমরা চলে যেতে চাই পরের আমাদের অতিথির কাছে। ইশতিয়াক আজিজ উলফাত আশা করছি আমাদের সাথে জয়েন করে আছেন। ইশতিয়াক আজিজ উলফাত, কি আমাকে শুনতে পাচ্ছেন?
সবুজ, আমাদের অতিথির সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। আপনি আছেন এখনো আমাদের সাথে, এবং আপনাকে যদি একটু জানতে চাই যে আপনি বলছিলেন 2 পর্বের এখন পর্যন্ত 2টি অনুসন্ধানী প্রতিবেদন সামনে এসেছে। আপনার কি এটা নিয়ে আরো পরিকল্পনা আছে, বা আপনার হাতে কি আরো কোনো নথিপত্র আছে এই বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান চালিয়ে যাবার, অন্য কারোর কিছু বেরিয়ে আসবে এরকম কি ইতিমধ্যে পরিকল্পনা করছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। আমি এই নিয়ে আরো পরিকল্পনা করছি, তবে এই মুহূর্তে আমাদের এই বিষয়ে হয়তো পরিবর্তন আসবে না। তবে আমি এই নিয়ে আরো যে অঞ্চলগুলোতে এই মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাব রেজিস্ট্রার আছেন সেই অঞ্চলগুলোতে আমি যাব, এবং সেখানে গিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। এবং যারা এই মুজিবনগর কর্মচারী হিসেবে তারা ফায়দাগুলো নিয়েছেন তাদের বিষয়ে আমি আমাদের যে অনুসন্ধানের ধরন সেভাবে আমরা গোপনে অনুসন্ধান জানিয়ে তাদের সম্পদ বা আরো কিছু বিস্তারিত তথ্য আরো জানার বাকি আছে, সেগুলো জানলে আরো পরবর্তীতে হয়তো এরকম ধরনের প্রতিবেদন আমি তৈরি করব। তবে অদিতি, আপনাকে আমি আরেকটু বলতে চাই যে এই যে 190 জন, 1-2 নয়, এই 190 জনের মধ্যে সবাই কিন্তু এই জালিয়াতির মাধ্যমে এই মুজিবনগর কর্মচারী হয়েছেন। কিন্তু এই যে জালিয়াতিটা আসলে কেন, এখানে কিন্তু 2 পক্ষেরই লাভ ছিল। যারা চাকরি দিয়েছে এবং যারা চাকরি নিয়েছে 2 পক্ষই কিন্তু লাভবান হয়েছে। যারা চাকরি দিয়েছে তারা, যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে যে পরিমাণ টাকা পয়সা পেয়েছে সেটা ওই সময়ে 2009 সালে অনেক আমরা জানতে পেরেছি, এবং আমাদের কাছে অনেকে ক্যামেরার সামনে বা অন্যভাবে গোপনে আমাদেরকে জানিয়েছে যে তারা 10 থেকে কেউ 20 লাখ টাকাও খরচ করেছে। তো এই যে চাকরিটা, এই চাকরিটা কেন এত লোভনীয়? আপনি জানেন যে ভূমি রেজিস্ট্রি অফিস বা এই যে কোনো রেজিস্ট্রি অফিসে গেলে যখন আপনি রেজিস্ট্রি করতে যাবেন সেখানে কিন্তু একটা অঘোষিত অলিখিত একটি ঘুষ দিতেই হবে আপনাকে। আপনি রেজিস্ট্রি করতে গেলে তার একটি নির্দিষ্ট পরিমাণ বলা হয়ে থাকে যে 25%, কোনো সাব রেজিস্ট্রি অফিসে সেটা 30% করে টাকা তারা অতিরিক্ত নিয়ে থাকে, যেটা সাব রেজিস্ট্রার সরাসরি একাই ভোগ করে। এবং দেখবেন যে সাব রেজিস্ট্রি যারা সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকে, এবং তারা এইভাবে এই ভূমি রেজিস্ট্রি করতে গেলে যখন আসলে মানুষজন জমি কেনা বেচা করে বিপুল পরিমাণ টাকা লেনদেন করে, তখন কিন্তু এই যে 50,000 বা 1 লাখ টাকা আসলে মানুষ দিতে দ্বিধা করেন, এবং অনেক ক্ষেত্রে তাদেরকে এই টাকাগুলো দিতে বাধ্য করা হয়। এই জন্য এই সাব রেজিস্ট্রি অফিস বা সাব রেজিস্ট্রার হিসেবে চাকরিটা এত লোভনীয়, এবং এই সাব রেজিস্ট্রারদেরকে কিন্তু এবং এর আগে আমরা বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িত দেখি, এবং দুদক তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়ে তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং এই লোভ যে সাব রেজিস্ট্রার হয়ে টাকা ইনকাম করবে, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেলাম। কাজী নজরুল ইসলাম যে পরিমাণ অর্থ কামিয়েছেন, আসলে আমাদেরকে বলা হয়েছে যে আসলে আমরা 10 ভাগের 1 ভাগও দেখাতে পারিনি, এবং তার যে পরিমাণ অর্থ আছে এবং যে পরিমাণ সম্পদ তিনি করেছেন আমাদের কাছে সবগুলো তথ্য আমরা আসলে পাইওনি, এবং এখন যখন প্রচার হয়েছে তারপরে কিন্তু আমরা অনেক তথ্য পাচ্ছি। এরকম শুধু কাজী নজরুল ইসলাম নয় বা মোহাম্মদ ফারুক নয়, কিন্তু হিসেবে যারাই চাকরি পেয়েছে অধিকাংশই কিন্তু এই দুর্নীতি উদ্দেশ্যে বা দুর্নীতি করতে তারা বাধ্য হয়, এবং এখানে একটা সিস্টেম হয়ে গেছে যে দুর্নীতি করে তারা টাকা পয়সা ইনকাম করবে। এই জন্যই এই পদটা এত লোভনীয়, এবং এই পদে চাকরি নিতে তারা এত টাকা পয়সা খরচ করেও এই মুক্তিযুদ্ধের মতো একটি নামকে তারা কলঙ্কিত করতে কিন্তু দ্বিধা করেনি। অদিতি, সবুজ, আপনি যেমনটি বলছিলেন যে এ নিয়ে ধারাবাহিকভাবে আরো কাজ করার ইচ্ছা আপনার আছে, সেরকম কাজ সামনে এলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও দেখাতে পারবো। অনেক ধন্যবাদ। আজকে অনেকগুলো তথ্য উঠে এলো আপনার মাধ্যমে। দর্শক, আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন, এবং আরো একজন অতিথি যাকে আমরা চেষ্টা করছিলাম যুক্ত করতে, তার সাথে শেষ পর্যন্ত যান্ত্রিক কারণে যুক্ত হতে পারিনি। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।